কাব্যিক হরর টেলসের আজকের নিবেদন জিয়াউল হাসানের লেখা পিশাচ অরণ্যে তিন কিশোর। গল্প পাঠে দীপ্ত কর্মকার। এমন আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গ্রীষ্মের ছুটির দিনগুলোতে কোনো এক আয়োজনকে স্মরণীয় করার ইচ্ছে ডানা মেলে তিন বন্ধুর মনে। রিয়াদ, জয়ন্ত ও পলিন তাদের বাবা মার কাছ থেকে অনেক কষ্টে বেড়াতে যাওয়ার অনুমতি নেয়। তাদের এবারের গন্তব্য বন জঙ্গল ঘুরে দেখা। তিন বন্ধু মন্টু মামাকে ফোন করে। তিনি একটি প্রজেক্টের দায়িত্ব নিয়ে পার্বত্য অঞ্চলে আছেন। সেখানে যেমন আছে বন জঙ্গল, তেমনই আছে ছোট বড় পাহাড়, ঝর্ণা, মনোরম পরিবেশ চারদিকে। মন্টু মামাকে তিন বন্ধু সেখানে যাওয়ার জন্য জানায়। তিনি কোনো দ্বিমত না করে চলে আসতে বলেন। পরের দিন নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে রাতের গাড়িতে করে মন্টু মামার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাস থেকে নেমে চারদিকে তাকিয়ে দেখে তারা, না, আশেপাশে পরিচিত কোনো মুখ চোখে পড়ছে না। ছোট্ট একটি বাস স্ট্যান্ড, আশেপাশে অনেক গাছপালা। এখানে ছোট্ট একটি যাত্রী ছাউনি, কয়েকটি আধা পাকা দোকান, দুটি হোটেলের সাইনবোর্ড দেখা যাচ্ছে। মানুষজন তেমন নেই বললেই চলে। সকাল হওয়ায় লোকজন মাত্র কয়েকজন। জয়ন্ত বলে, রিয়াদ, মন্টু মামার তো থাকার কথা ছিল, কোথায় তিনি? রিয়াদ বলে, মামা মামা বলেছেন তিনি নিজে এসে আমাদের নিয়ে যাবেন। হয়তো কোনো কারণে আসতে বিলম্ব হচ্ছে। জয়ন্ত বলে, আমরা বরং সামনের যাত্রী ছাউনির মধ্যে বসে কিছুক্ষণ অপেক্ষা করি। এগিয়ে গিয়ে যাত্রী ছাউনির মধ্যে বসে পড়ে তারা। সবার সাথে একটি করে ব্যাগ আছে। হাতে সিগারেট ধরিয়ে নিজের মনে টান মারছে। আর তিন বন্ধুর দিকে বারবার তাকাচ্ছে একটি লোক। পলিন প্রথমে এটা লক্ষ্য করেন, পরে বাকি দুজনকে দেখায়। মাথার চুল বড় ও সুন্দর করে পেছনে আঁচড়ানো, পাহাড়ি বা স্থানীয় উপজাতি মনে হচ্ছে। লোকটা তাদের কাছ থেকে 100 গজ দূরে হবে। এবার লোকটা তিন বন্ধুর দিকে এগিয়ে আসতে থাকে। তারা কিভাবে লোকটার মোকাবেলা করবে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে। তারা বসা থেকে উঠে দাঁড়ায়। কিরে, তোরা কখন এসেছিস? হ্যাঁ? সবাই চমকে ওঠে। আগন্তুকের দিকে তাকিয়ে সবাই একসাথে বলে ওঠে, মন্টু মামা, মন্টু মামা, মন্টু মামা। মন্টু মামা বলে, চল রেস্ট হাউসে চল, জার্নি করে অনেক ক্লান্ত হয়ে আছিস, বিশ্রাম নিয়ে ঘুরতে বের হওয়া যাবে। তিন বন্ধু আশেপাশে তাকিয়ে দেখে সেই অদ্ভুত লোকটা নেই। রিয়াদ বলল, মামা, একটা লোক আমাদের অনেকক্ষণ ফলো করছে, আমাদের দিকে এগিয়ে আসছিল, এর মধ্যেই তুমি চলে আসলে। এখন কোথাও দেখতে পাচ্ছি না তো। মন্টু মামা বলে, এখানে হাজার রকম লোক আছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। এখন তোদের কোনো ভয় নেই। এবার আমার গাড়িতে উঠে চল রেস্ট হাউসে। তিন বন্ধু গাড়ির দিকে এগিয়ে যায়। মন্টু মামা গাঢ় জলপাই রঙের একটি জিপ নিয়ে এসেছেন। তারা সবাই জিপ গাড়িতে চড়ে বসে। গাড়ি চলতে থাকে রেস্ট হাউসের দিকে। পাহাড়ি রাস্তায় 30 মিনিট জিপে চড়ে রেস্ট হাউসে পৌঁছায় তারা। সমতল থেকে কিছুটা ওপরে রেস্ট হাউস, কাঁটা তারের বেড়া দিয়ে চারদিকে ঘেরা আছে। উঁচু অনেক গাছ ছড়িয়ে আছে সীমানার ভেতরে। সারা রাতের জার্নি আর পাহাড়ি রাস্তার ঝাঁকুনি খেয়ে তিন বন্ধু ক্লান্ত হয়ে আছে। মন্টু মামা গাড়ি থেকে নেমে আসে। তিন বন্ধু তাদের সাথে থাকা ব্যাগ কাঁধে ফেলে মন্টু মামাকে অনুসরণ করে।
রেস্ট হাউজের দোতলার একটি রুম দেখিয়ে মন্টু মামা বলেন, তোরা এখন ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তিন বন্ধু মাথা নেড়ে সম্মতি জানায়। মন্টু মামা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। রিয়াদ, জয়ন্ত ও পলিন এক এক করে গোসল করে ফ্রেশ হয়ে যায়। মন্টু মামা খাবার নিয়ে চলে আসেন। চারজনে বসে সকালের নাস্তা সেরে নেয়। মন্টু মামা বলেন, তোরা তৈরি হয়ে নে, আমরা পাশেই একটা এলাকায় ঘুরতে বের হব। তিন বন্ধু নিজেদের গুছিয়ে বের হয়ে আসে। মন্টু মামা জিপ গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। রেস্ট হাউজে এসে আশেপাশে ভালো মতো খেয়াল করেনি তারা। মূল বিল্ডিং থেকে কিছুটা পথ হেঁটে জিপ গাড়ির কাছে আসতে হয়। রেস্ট হাউস কিছুটা উঁচু টিলার ওপর বানানো হয়েছে। চারদিকে বিভিন্ন প্রজাতির গাছের সমারোহ। এক একটি গাছ যেন আকাশ ছুঁয়ে যাবে। একটির ডালা অন্য গাছের ওপর হেলে পড়েছে। চেনা অচেনা কত রকমের গাছ। রিয়াদ মন্টু মামাকে বলে, মামা, এখানে কত প্রজাতির গাছ আছে? আমাদের রেস্ট হাউজে কম করে হলেও 50 প্রজাতির গাছ আছে। মামা, এইখানে চোর অথবা বন্যপ্রাণী হামলা করে না? বন জঙ্গলে বন্যপ্রাণী থাকবেই, আর খাবারের খোঁজে ওরা লোকালয়ে পর্যন্ত ঢুকে পড়ে। এই রেস্ট হাউস যেহেতু বনের মধ্যে, এখানে মাঝে মধ্যে এসে পড়ে। এখানে ডাকাত তেমন নেই বললেই চলে। মাঝে মধ্যে নিজেদের মধ্যে কিংবা এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা করে। এখানে খুব একটা আসে না। জয়ন্ত বলে, মামা, আমাদের উপর যদি হামলা করে? আমার সাথে থাকলে তোদের কোনো ভয় নেই। উপজাতি পর্যটকদের খুব একটা হামলা করে না ওরা, কারণ তাদের সংসার চলে পর্যটকদের কাছে বিভিন্ন জিনিস বিক্রি করে। সবাই গাড়িতে ওঠে। মন্টু মামা জিপ গাড়ির সামনের সিটে বসলেই তিন বন্ধু পেছনে বসে পড়ল। গাড়ির ড্রাইভারকে দেখে উপজাতি মনে হচ্ছে না, অন্য কোনো জেলার হবে, নয়তো স্থানীয় বাঙালি হবে। পাহাড়ি রাস্তায় দুলতে দুলতে গাড়ি এগিয়ে চলছে। মনে হচ্ছে শহরের কোনো 4D অথবা 5D ছবির সিনেমা হলে চেয়ার দাঁড়াচ্ছে। উঁচু নিচু পাহাড়ি রাস্তার পাশে কখনো বড় বড় গাছ, আবার কখনো গভীর খাদ। খাদের দিকে তাকালে ভয়ঙ্কর সুন্দর মনে হয়। দেখে মনে হয় নিচের গাছগুলোকে মেঘের সাদা চাদরে ঢেকে রেখেছে। কয়েকশো ফুট গভীর খাদ, এখান থেকে পড়লে নিশ্চিত মৃত্যু। পলিন চোখ বন্ধ করে জয়ন্ত আর রিয়াদের হাতে হাত চেপে ধরে বসে আছে। বড্ডু বাবা বলে, কিরে, তোরা ভয় পাচ্ছিস? রিয়াদ বলে, মামা, পলিন ভয় পাচ্ছে, আমি আর জয়ন্ত ভয় পাচ্ছি না, খুব এনজয় করছি। আমাদের পৌঁছাতে আর 1 ঘন্টার মতো লাগবে। শক্ত করে ধরে বসে থাক। গাড়ি এগিয়ে চলছে পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, বুঝলি? পাহাড়ি রাস্তায় চলতে যেমন অ্যাডভেঞ্চার লাগে, তেমনই হয় ভয়ঙ্কর অভিজ্ঞতা। পাহাড়ি গিরি রাস্তা শেষ হয়ে জঙ্গলের উঁচু নিচু রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। রিয়াদ কৌতূহল ধরে রাখতে পারে না। মন্টু মামাকে সে জিজ্ঞাসা করে, মামা, আমরা কোথায় যাচ্ছি? অপেক্ষা কর, তোদের জন্য রয়েছে বিরাট সারপ্রাইজ। সামনে এক জঙ্গল আছে, সেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। আমার কেন যেন সন্দেহ হয় জানিস, নিশ্চিত সেখানে কোনো রহস্যময় কিছু হচ্ছে। পলিন বলে, মামা, আমি সেখানে যাব না। আমার ভয় করছে, সেই জঙ্গলে পিশাচ নয়তো রাক্ষস আছে, আমাদের সবাইকে খেয়ে খেয়ে ফেলবে। তার চেয়ে বরং আমরা ফিরে যাই। ধুর পাগল, আমি এই এলাকায় অনেক দিন থেকে আছি। বছরে 1 বার কি 2 বার মানুষ নিখোঁজ হয়,
তা আবার যারা একা একা জঙ্গলের ভেতরে যায়। জয়ন্ত বলে, মামা আমরা আমরা যাব, চলেন, তবে সবাইকে একসাথে থাকতে হবে। মন্টু মামা বলে, সবাই মোবাইল নিয়ে এসেছিস? রিয়াদ বলে, মামা এখানে মোবাইলে কাজ হবে? নেটওয়ার্কের যে অবস্থা। এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। মোবাইল প্রয়োজন ছবি তোলার জন্যে। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে তবে ছবি তুলে রাখতে হবে, সময়ে কাজে লাগবে। গাড়িটা কিছুটা এগুতেই পেছনের দিকে চাকা বিকট শব্দে পাংচার হয়ে যায়। বড় এক ঝাঁকি দিয়ে গাড়ি থেমে যায়। ড্রাইভারের পাশ থেকে মন্টু মামা নেমে আসেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, তোরা নেমে আয়, গাড়ি আর যাবে না রে, স্পেয়ার চাকা নেই। এই চাকা নিয়ে দোকানে সারাবো। এখান থেকে সেই দোকান প্রায় 2 কিলোমিটার হবে। হেঁটে গেলে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। যার যার জিনিসপত্র নিয়ে চলে আয়। গাড়ি থেকে সবাই একটি করে লাঠি ও সাথে থাকা ব্যাগ নিয়ে নেমে আসে। মন্টু মামা ড্রাইভারকে কিছু টাকা দিয়ে চাকা সারানোর জন্য পাঠালেন। 3 বন্ধুকে নিয়ে তিনি ভয়ঙ্কর সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে থাকেন। পাহাড়, বন জঙ্গলে ঘেরা এলাকা, সব কিছু কাছেই মনে হলেও সেটা যে অনেক দূর তা হেঁটে বুঝতে পারছে 3 বন্ধু। উঁচু গাছের আড়ালে অসংখ্য ছোট গাছ। এই পাহাড়ি এলাকা দিয়ে মানুষ খুব কমই চলাফেরা করে। চারদিকে গাছের পাতায় ছেয়ে গেছে। গাড়ি চলার মতো রাস্তা শেষ হয়ে যায়। সামনে সরু রাস্তা, এখান দিয়ে হেঁটে চলা ছাড়া আর কোনো উপায় নেই। এই রাস্তা শিকারী ও পাহাড়ি লোকজন ব্যবহার করে। চলার পথে কোনো গাছ বা ঘাস গজায়নি, তবে চলার পথে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে। একটু অসতর্ক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নির্জন এই এলাকায় বিভিন্ন পাখির ডাক আর বানরের হাউ কাউ শোনা যাচ্ছে। রিয়াদ ক্লান্ত হয়ে যায়, আর চলতে পারে না। অনেক কষ্ট হচ্ছে তার। রিয়াদ থেমে মন্টু মামাকে বলে, মামা আর কত দূর? অনেক রাস্তা পেরিয়ে এসেছি, আর কতক্ষণ লাগবে? মন্টু মামা চলার পথে থেমে গেলেন। তিনি বলেন, আর 20 মিনিটের মতো লাগতে পারে। ওই রাস্তা দিয়ে আমরা দ্রুত পৌঁছে যেতে পারবো। সামনের উঁচু টিলার পাশ দিয়ে একটা পথ আছে। জয়ন্ত বলে, মামা আমরা খুবই টায়ার্ড ফিল করছি, কিছু সময় বিশ্রাম নিয়ে আবার যাওয়া যাবে। সবাই পরিষ্কার একটি জায়গায় বসে পড়ে। সবার সাথে থাকা ব্যাগ থেকে পানি বের করে। সবাই পানি পান করে, উঠে আবার চলতে থাকে। হেঁটে উঁচু টিলার সামনে চলে আসে সবাই। সামনে গভীর খাদ। নিচের গাছগুলোর ওপরের অংশটা প্রায় 100 ফুট নিচে হবে। চলার রাস্তায় প্রচুর ছোট বড় পাথর। এখানে কোনোভাবে পা ফসকে পড়ে গেলে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। পলিন এমন ভয়ঙ্কর রাস্তা দেখে ভয় পেয়ে যায়। সে বলে, মামা আমি এখান দিয়ে যেতে পারবো না, আমার খুব ভয় করছে। মন্টু মামা বলে, আরে পাগল, ভয় পেলে কি হবে? এখান দিয়ে প্রতিদিন লোকজন চলাফেরা করছে, কখনো পড়ে যেতে শুনিনি। এই রাস্তা পার হলেই আমরা দ্রুত চলে যেতে পারবো। রিয়াদ বলে, কিন্তু মামা এটা তো বিপজ্জনক রাস্তা, আমরা এরকম রাস্তায় কখনো যাইনি। জয়ন্ত বলে, মামা আমার অনেক ভয় করছে, ব্যালেন্স ঠিক রাখতে না পারলে নিচে পড়ে যেতে পারি। বরং আমরা অন্য রাস্তা দিয়ে যেতে পারি, কি বলেন? পলিন কান্না জড়িত কণ্ঠে বলে, মামা আমি এখান থেকেই ফিরে যাব, এখান দিয়ে পার হতে পারবো না, নিচে পড়ে যাব আমি। মন্টু মামা
তিন বন্ধুর কথা শুনে হেসে ওঠেন। তিনি বলেন, আজ তো ভিতর ডিম তোরা, এতটুকু রাস্তা পার হতে ভয় পাচ্ছিস তাই না? এই টিলার দিকে হেলে পড়বি আর লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে পার হয়ে যাবি। আমি আগে যাচ্ছি, তোরা আমাকে ফলো করে আসবি। কেউ কোনো মতেই নিচের দিকে তাকাবি না, সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলবি। মন্টু মামা সামনে এগিয়ে যাচ্ছেন। তিন বন্ধুর মধ্যে রিয়াদ সামনে, এরপর জয়ন্ত ও শেষে পলিন হেঁটে যাচ্ছে। মন্টু মামা ও রিয়াদ পৌঁছে যায়। হঠাৎ পাহাড়ি সেই রাস্তার পাথর নিচে পড়ে যেতে থাকে। পাহাড়ি রাস্তায় ধস নামে। পলিন ও জয়ন্ত পাথরের সাথে গড়িয়ে নিচে পড়ে যায়। এলাকায় সকল নির্জনতা ভেদ করে পলিন আর জয়ন্তের বাঁচাও বাঁচাও আত্মচিৎকার ভেসে আসছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জয়ন্ত ও পলিনের জ্ঞান ফিরে আসে। কতক্ষণ অজ্ঞান ছিল বুঝতে পারছে না তারা। যখন চোখ মেলে তাকায়, নিজেদের একটি ঘরের মধ্যে দেখতে পায়। ঘরের চারপাশটা টিন দিয়ে ঘেরা। ওপরের টিনের দোচালা, উঠে বসতে পারছে না তারা। শিকল দিয়ে হাত বাঁধা আছে। ঘরের এক কোণে কাঠের রেক রাখা। সেটার দিকে তাকাতেই পলিন চমকে ওঠে, বলে, জয়ন্ত, আমরা কোথায় আছি? আমাদের হাত বাঁধা কেন? এগুলো কি? জয়ন্ত, আমরা মনে হচ্ছে পাহাড়ি কোনো গ্রুপের কাছে বন্দী হয়ে আছি। এরা হয় কোনো মানুষ খেকো, না হয় হাড় পাচারকারী। এখন আমাদের কি হবে? আমরা এখান থেকে মুক্তি পাবো কিভাবে? জয়ন্ত বলে, মন্টু মামা আর রিয়াদ আমাদের রেখে কখনো চলে যাবে না। নিশ্চয়ই এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ঘরের দরজা খোলার আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে সেই ঘরে কেউ আসছে। লম্বাটে উদ্ভট সাজ করা দুজন লোক ভেতরে আসে। তারা কোনো কথা না বলে শিকল খুলে জয়ন্ত ও পলিনকে ঘরের বাইরে নিয়ে যায়। সামনে আরেকটি বড় ঘরে দুজনকে নিয়ে যায়। বাইরের রোদের ছায়া দেখে জয়ন্ত বুঝতে পারে এখন প্রায় 11টা থেকে 12টা বাজতে পারে। চারদিকে উঁচু গাছের মাঝখানে 8-10টি ঘর তুলে আস্তানা বানানো হয়েছে। ঘরের এক কোণে হাতল চেয়ার, সেখানে বসে উদ্ভট সাজে সেজে আছে সর্দার। ঘরের ভেতর 10 জন রক্ষী দাঁড়িয়ে আছে। সবার হাতে একটা করে বল্লম, হাতে বালা, শরীরে আধুনিক কোনো কাপড় নেই। নিচে পেঁচিয়ে এক খণ্ড কাপড় পরা, তাও অনেক ময়লা। মনে হচ্ছে অনেক দিন তারা গোসল করেনি এবং কাপড় ধুয়ে দেখেনি। জয়ন্ত বলে, তোমরা আমাদের এখানে বেঁধে রেখেছ কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের তৃষ্ণা লেগেছে, পানি খেতে দাও। পাহাড়িরা নিজেদের মধ্যে নিজস্বরে কথা বলে। মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে একমত হতে পারছে না। একজন অন্যজনকে যুক্তি দেখাচ্ছে। সর্দার তাদের দুজনকে কাছে ডেকে নেয়। দুজনের কথা শুনে অন্য একজনকে জয়ন্ত ও পলিনের কাছে পাঠায়। পাহাড়ি ব্যক্তি বলেন, তোমাদের কি সমস্যা? চিৎকার হচ্ছে কেন? পাহাড়ি লোকটির মুখে শুদ্ধ বাংলা কথা শুনে দুই বন্ধু অবাক হয়ে যায়। জয়ন্ত বলে, আমাদের জন্য খাবার পানির ব্যবস্থা করো, খুবই তৃষ্ণা পেয়েছে। আমাদের এখানে আটকে রেখেছ কেন? আমি পানির ব্যবস্থা করছি। আমাদের ছেড়ে দিচ্ছ না কেন? আমরা তোমাদের কোনো ক্ষতি করেছি বলো? এখান থেকে পারলে পালিয়ে যাও,
আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। খুব আস্তে কথাগুলো বলেন সেই পাহাড়ি লোক। লোকটির কথায় খারাপ কিছু হচ্ছে অনুমান করা যাচ্ছে। এখানে অনেক রহস্য রয়েছে। পাহাড়ি লোক শুদ্ধ বাংলায় কথা বলছে, মানুষের মাথার খুলি সাজানো বেশ সন্দেহজনক। আসলে এরা কারা? মানুষের কঙ্কাল পাচার করাই কি এদের ব্যবসা? জয়ন্তর মাথায় অন্য কিছু ঢুকছে না। মন্টু মামা ও রিয়াদ বন জঙ্গলে হাঁটতে থাকেন। জয়ন্ত ও পলিন যেখানে দিয়ে পড়ে গেছে সেই এলাকা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন। যেভাবেই হোক তাদের খুঁজে বের করতে হবে, তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিতেই হবে। রিয়াদ বলে, মামা, আমরা জয়ন্ত ও পলিনের কাছে কখন পৌঁছাতে পারবো? ওরা কোনো আঘাত পেয়ে থাকলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর যদি বেঁচে না থাকে। রিয়াদ কাঁদতে থাকে। মন্টু মামা রিয়াদকে সান্ত্বনা দিয়ে বলেন, এত টেনশন করলে চলবে কিভাবে? মনের জোর রাখতে হবে। মামা, যেখান থেকে ওরা পড়েছে সেটা প্রায় 100 ফুট নিচে হবে। না জানি ওরা কেমন আছে। আমার বিশ্বাস ওরা সুস্থ আছে। মামা, আমরা থানায় খবর দিতে পারি না? না, এখন নয়, আগে আমরা খুঁজে বের করি। আর এখানে তো মোবাইলের নেটওয়ার্ক কাজ করে না। মন্টু মামা ও রিয়াদ ঢালু ও পাহাড়ি রাস্তা দিয়ে নামতে থাকেন। চলার পথে ছোট পাথুরে নদী পড়ে, হাঁটু পর্যন্ত পানি, তবে খুবই স্বচ্ছ সেই পানি। চারদিকে প্রচুর ছোট বড় পাথর, যেন পাথরের রাজ্য এটা। কিছু দূরে আবার সেই ঘন বন জঙ্গল। বনের ভেতরে ঢুকতেই কোথা থেকে যেন পাতা ও ছোট গাছ কাটার শব্দ ভেসে আসে। মন্টু মামা রিয়াদকে হাত দিয়ে ইশারা করে থামতে বলেন। মন্টু মামা ও রিয়াদ সতর্কভাবে চারদিকে তাকায়। মন্টু মামা তার সাথে থাকা পিস্তল বের করেন। অচেনা ও আগত শত্রুকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। বনের আড়াল থেকে একটি লোক বের হয়ে আসেন। মন্টু মামা পিস্তল তাক করে থাকায় লোকটি বলেন, বাবু, বাবু, আমাকে মারবেন না বাবু। বাবু, আমি মনু আছি। মন্টু মামা পিস্তল নামিয়ে ফেলেন। লোকটিকে তার চিনতে সমস্যা হলো না। রিয়াদও লোকটিকে চিনতে পারল। সে বলে, মামা, ওই লোকই আমাদের বাস স্ট্যান্ডে ফলো করছিল। আপনি আসতেই পালিয়েছিল। মন্টু মামা হেসে বলেন, ওর নাম মনু চাকমা, আমারই লোক। এখানে বিভিন্ন খবর ঘটনা সবই আমাকে জানায়। বাস স্ট্যান্ডে ওকে আমি থাকতে বলেছিলাম, তোদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য। মনু মন্টু মামার সামনে চলে আসেন। রিয়াদ বলে, মিস্টার মনু, কিছু মনে করো না, আমি তোমাকে ভুল বুঝেছি। মনু বলে, না সাহেব, আমি ভুল বুঝি না, তোমরা আমারই মেহমান আছো। মন্টু মামা বলে, মনু, ওর সাথের দুজন টিলার রাস্তা থেকে পড়ে গেছে, ওদের খুঁজে বের করতে হবে। তুমি আমাদের তাড়াতাড়ি সাহায্য করো। আমরা টিলার নিচের এলাকায় কিভাবে পৌঁছাতে পারবো তাড়াতাড়ি বলো তো। মনু বলে, সাহেব, আমার একটা খবর আছে। রজতের ডেরায় 2টা 16-17 বছরের বাচ্চা আছে, ওদের বন্দি করে রাখছে। কাল সকালে ওদের চালান করে দিবে। মন্টু মামা বলে, রজতকে? সেই নরপিশাচটা যে ইচ্ছা করলে মানুষের কাঁচা মাংস খেতে পারে? সঠিক কথা বলেছে বাবু। সে রক্ত মানুষের মাংস খায়, আবার সওদাও করে। রজত ডেভিডের কাছে মানুষ পাঠায়, অনেক টাকা পায় রজত। তোমাকে তুই বাচ্চারেও ডেভিডের কাছে পাঠাই দেব। মনু, যেভাবেই হোক রজতের ডেরায় নিয়ে চলো, বাচ্চা দুটোকে উদ্ধার করতেই হবে।
আচ্ছা বাবু, আমার লগে আসুন, দেখি কি করা যায়। মন্টু মামা ও রিয়াদ মনুর পেছন পেছন চলতে থাকে। জয়ন্ত ও পলিনের দুহাত পেছনে রশি দিয়ে বাঁধা, পায়ের মধ্যে লক লাগানো, শিকল দিয়ে ঘরের খুঁটির সাথে তালা দিয়ে রাখা হয়েছে। সেই ঘরের মধ্যে আলো আধারের খেলা। রজত আর ডেভিড বেচাকেনা নিয়ে আলাপ করছে। জয়ন্ত ও পলিনের সামনেই সে কথা বলছে। ডেভিড দুইজনের জন্য 1,00,000 টাকা দিতে চায়, কিন্তু কোনো মতেই 3 লাখের কমে বিক্রি করতে চায় না রজত। দুজনের দর কষাকষি শেষে 2 লাখ টাকায় রফা হয়। জয়ন্ত বলে, পলিন, তোর মোবাইল পকেটে আছে? পলিন বলে, আছে, কিন্তু এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, আর মোবাইলও বের করতে পারবো না। আমাদের হাত পেছনে বেঁধে রাখা হয়েছে। ওরা এখান থেকে ডেভিডের কাছে পাঠালে আমাদের কি হবে? আমরা কি আর বাড়ি ফিরে যেতে পারবো না? পলিনের 2 চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। জয়ন্ত বলে, পলিন, কোনো চিন্তা করিস না বন্ধু, মন্টু মামা আর রিয়াদ এখান থেকে ঠিকই উদ্ধার করে নিয়ে যাবেন। আমরা আবার বাড়িতে ফিরে যাব। শুধুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমাদের ডেভিডের কাছে পাঠিয়ে দেবে, সেখানে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিবে। এরপরে কি আমরা বেঁচে থাকবো? জয়ন্ত বলে, ওরা এখান থেকে ডেভিডের গুহায় নিয়ে যাবে, তারপর শহরে পাঠাবে। এর মধ্যে মন্টু মামা ও রিয়াদ ঠিকই উদ্ধার করবে। মন্টু মামার অবশ্যই প্রাইভেট ডিটেকটিভের সোর্স জানা আছে, আমাদের খোঁজ পাবেই। ঘরের দরজা খুলে যায়। উঁচু মতো 2জন পালোয়ান ভেতরে ঢোকে। রজতের কয়েকজন লোক পেছন পেছনে ঘরের ভেতরে আসে। একজন শেকলের তালা খুলে দেয়। পালোয়ান 2জন জয়ন্ত ও পলিনকে কাঁধে তুলে দেয়। পলিন ও জয়ন্ত হাত পা ছুড়তে থাকে। পলিন বলে, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি যেতে চাই। পালোয়ান 2জন যেন কোনো কথাই শুনতে পায়নি। 2 বন্ধুকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে তারা। ডেরার বাইরে একটি জিপ গাড়ি রাখা ছিল। পালোয়ানরা 2 বন্ধুকে সেই গাড়ির পেছনে তুলে নেয়। 2 পাশের সিটে 2 জনকে বসায়। তাদের পাশে উঠে বসে পালোয়ান এবং অস্ত্রধারী 2 জন। তাদের নিয়ে জিপ গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে। ঝর্ণার পানি পাহাড় গড়িয়ে নিচে পড়ছে। সেই পানি পাথুরে নদী সৃষ্টি করে বয়ে যাচ্ছে। ঝর্ণাটি ছোট হওয়ায় পানির পরিমাণও কম। চারদিকে ঘন গাছপালায় ছেয়ে আছে। কোথাও কোথাও দিনের আলো পৌঁছে না। গাছের ছায়ায় ঢেকে থাকে। হিংস্র বন্য পশু চলাচল করে ওই এলাকা দিয়ে। ওই এলাকা দিয়ে মানুষ জেনে বুঝে কখনোই আসে না। এমনকি পাহাড়ি উপজাতিরা ওই এলাকা এড়িয়ে চলে। পর্যটকরা কখনো ওই দিকে ট্যুরে আসেন না। গাইড প্রথমেই সতর্ক করে দেন। কথিত আছে, এখানে মানুষ আসলে আর ফিরে যেতে পারেন না। এমনকি তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কখনো কখনো হয়তো মৃত ব্যক্তির কয়েক ফোঁটা রক্তের চিহ্ন দেখতে পাওয়া যেত। তাই কোনো পর্যটক এলে স্থানীয় অধিবাসী ও প্রশাসন সতর্ক করে দেন। এই রহস্যের সমাধান কেউ করতে পারেনি। সবাই আতঙ্কের কারণে তদন্ত করতে সাহস পায় না। সবাই মনে করেন এটা নিশ্চয়ই কোনো পিশাচ বা অশরীরী আত্মার কাজ হবে। ছোট্ট সেই নদীর পাশের পাহাড়ে একটি গুহা। সেই গুহাটি মাফিয়া ডন ডেভিডের আস্তানা। এটা ডেভিড গড়ে তোলেনি। এই আস্তানা করেছে কুখ্যাত চোরা কারবারি ও মানুষ খেকো পিশাচ সাঙ্গু। বনের মধ্যে দলছুট মানুষ পেলেই সে তুলে নিয়ে এই গুহায় নিয়ে আসতো। মানুষের কাঁচা মাংস ও রক্ত চুষে খেত সে। জীবন্ত মানুষকে কামড়ে তার মাংস খেয়ে নিত সাঙ্গু। মৃত মানুষের কঙ্কাল বিক্রি করে দিত।
বর্ডারের ওপার থেকে হেরোইন ও অস্ত্র নিয়ে আসতো সে। সেই অস্ত্র শহরের সন্ত্রাসীদের হাতে চলে যেত। কোটি কোটি টাকা লেনদেন হতো প্রতি মাসে। অস্ত্র চোরা কারবার ও ড্রাগ ব্যবসা সম্পূর্ণটাই ডেভিডের নিয়ন্ত্রণে হতো। কিন্তু বিনিময়ে খুব কম টাকায় পেত ডেভিড। ডেভিড একসময় অবৈধ ব্যবসার অর্ধেক অংশ দাবি করে, যুক্তি দেখায় সে চোরা কারবার একাই দেখাশোনা করে, তার অর্ধেকটা প্রাপ্য। সাঙ্গু ডেভিডের ওপর নাখোশ হয়, প্রথমে বুঝতে চায়, কিন্তু ডেভিডের একটাই যুক্তি, তার অর্ধেক লাভ দিতেই হবে। একদিন দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ে। সাঙ্গু ডেভিডকে মারার জন্য পিস্তল বের করেন। ডেভিড সময় খুঁজতে থাকে সাঙ্গুকে মারার জন্য। একদিন মাদক পাচার করার সময় সাঙ্গু সহ বড় বড় সাকরেত উপস্থিত থাকে। বর্ডার গার্ড এর সাথে সাঙ্গুর দলের সংঘর্ষ বাধে। দুজনের তুমুল গোলাগুলি চলে। হঠাৎ সাঙ্গুর মাথায় একটি গুলি এসে লাগে। সাঙ্গুর সেখানেই মৃত্যু হয়। সবাই দ্রুত সেখান থেকে সরে আসে। এমনকি সাঙ্গুর লাশও নিয়ে আসতে পারেনি তারা। সবাই সেকেন্ড ইন কমান্ড ডেভিডকে দলের সর্দার হিসেবে মেনে নেয়। আসলে সেদিন সংঘর্ষের সময় সুযোগ বুঝে ডেভিডই সাঙ্গুর মাথায় গুলি করেছিল। সুযোগ হাতছাড়া করতে চায়নি। সবাই মনে করেছে বর্ডার গার্ডের গুলিতে সাঙ্গুর মৃত্যু হয়েছে। ডেভিড শিক্ষিত, বিএসসি পাস, কাজের সন্ধানে এসে এই দলের সঙ্গে জড়িয়ে যায়। শহরে তার বাড়ি ও ফ্যামিলি আছে। তারা কেউ ডেভিডের আসল চরিত্র জানে না। নদীর পাশে এসে চিৎকারি থেমে যায়। জয়ন্ত ও পলিনকে কাঁধে তুলে পালোয়ান দুজন নদী পার হয়। গুহার ভেতরে জেলের মতো খাঁচা করা, সেখানে নামায় তাদের। ডেভিড এগিয়ে আসে, বলে ওদের খাবারের ব্যবস্থা করতে আর হাত পা খুলে দিতে। এবার থেকে কোনোভাবেই ওরা পালাতে পারবে না। অস্ত্রধারীদের দিকে তাকিয়ে ডেভিড বলেন, তোমরা ওদের পাহারা দিয়ে রাখো, রাতেই শহরে পাঠাতে হবে, বুঝলে তোমরা? মন্টু মামা, মনু ও রিয়াদ পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। ছোট বড় গাছ ও ঝোপঝাড়ে ঘেরা এলাকা। বনের মধ্যে থেকে বানরের ডাকাডাকি ও পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে। সামনে শুধু গাছ আর গাছ, জনমানবহীন নিঝুম এলাকা। মন্টু মামা বলে, মনু, রজতের ডেরা আর কত দূর? মনু বলে, বাবু, সামনে আছে রজতের ডেরা, 10 মিনিটের মধ্যেই আমরা সেখানে চলে যাব। রিয়াদ বলে, মামা, আমরা কি সরাসরি রজতের আস্তানায় যেতে পারবো? মনু বলে, না না বাবু, তাহলে রজত আমাদের মারি ফেলবে। আমরা দূরে দাঁড়াই থাকবো, আর আমার লোক আছে, আমার লোক খবর আনিবে, আপনি কোনো চিন্তা করিন না। তিনজন কয়েক মিনিট আরো হেঁটে যায়। সামনে গাছের আড়ালে একটি বসার মতো খালি জায়গা পেয়ে সেখানে মনু দাঁড়ায়। মনু বলে, বাবু, আমরা এখানে বসি, আমার লোক এখানে আসিবে। মন্টু মামা বলে, ঠিক আছে, আমরা এখানে বসে নাস্তা পানি খেয়ে নেই। এর মধ্যে তোমার লোক আসুক, খবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। মন্টু মামা, মনু ও রিয়াদ পরিষ্কার জায়গাতে বসে পড়ে। মন্টু মামা ও রিয়াদ ব্যাগ খুলে একটি ছোট হটপট থেকে বাটি বের করেন। একটি করে পানির বোতল বের করে সামনে রাখেন। হটপটে করে নুডলস আনা হয়েছে। রিয়াদ একটি হটপটের ঢাকনাতে কিছু নুডলস চামচ দিয়ে মনুর সামনে দেয়। মন্টু মামা বলেন, মনু, খেতে থাকো, আমাদের সাথে তুমি খাবারে যোগ দাও, আসো। মনু বলে, বাবু, তোমরা সেই সকালে খেয়ে বাইরে হইছ, এখন দুপুর হয়ে গেছে, তোমাদের অনেক ভুক লাগিছে, তোমরা খাও। রিয়াদ বলে, আপনিও তো আমাদের সাথে খেতে পারেন, আমাদের সাথে যথেষ্ট খাবার আছে, কোনো সমস্যা হবে না। রিয়াদের কথা শুনে মনুর মনে ধরেছে। সে খেতে শুরু করে। এরই মধ্যে একটি লোক তাদের সামনে এসে দাঁড়ায়। মাথায় পেঁচানো একটি পাহাড়ি তাঁতে বুনানো গামছা, লম্বা দা তার হাতে।
একজন পাহাড়ি উপজাতি বলেই তো মনে হয়। মন্টু মামা ও রিয়াদ কিছুটা চমকে ওঠে। মন্টু মামা বলে, এই তুমি কে? এখানে কি চাও? মনু বলে, বাবু, ও আমার লোক আছে, খবর নিয়ে আসিছে। মনু লোকটির দিকে তাকিয়ে বলেন, পবন, কি খবর নিয়ে আসলি? পবন বলে, দাদা, রজতের ডেরায় পোলা দুটি নাই আছে। মনু বলে, সকালে বলেছিস আছে, এখন বলছিস নাই আছে, কেন রে? পবন বলে, দাদা, সকালে পোলা দুটো আছিল, ডেভিডের কাছে 2 লাখ টাকায় বেচি ফেলছে। একটু আগে ওই পোলা দুটো রেলিয়া গেছে ডেভিডের লোক। মন্টু মামা বলে, মনু, এখন কি হবে তাহলে? আর এই ডেভিডটা কে? আর থাকেই বা কোথায়? মনু বলে, বাবু, ডেভিড অনেক ঝানু মাল আছে, ওর বসকে মারি ফেলছে। কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা ওর। অস্ত্র, হেরোইন, ইয়াবা সহ সব অবৈধ ব্যবসা করে। মানুষ ধরি নিয়ে কিডনি, চোখ খুলি সাপ্লাই করে। রিয়াদ বলে, এরকম দুর্ধর্ষ ব্যক্তির কাছ থেকে পলিন আর জয়ন্তকে কিভাবে উদ্ধার করব? তাহলে কি ওদের আর ফিরে পাবো না? মন্টু মামা বলে, রিয়াদ, ভেঙে পড়লে হবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে এগুতে হবে। আমরা যেভাবে হোক জয়ন্ত ও পলিনকে উদ্ধার করে আনবো। মনু, কোনো একটা ব্যবস্থা করো। মনু বলে, বাবু, অস্ত্র নিয়েও কেউ ডেভিডের মোকাবেলা করতে চায় না। কেউ বেইমানি করলে বা দল থেকে চলে গেলে অ্যাসিডে ফালাইয়ে কঙ্কাল বানায়, সেটা আবার বিক্রি করে ফালায়। বড় পিশাচ আছে বেটা। তারপরেও একটা উপায় খুঁজতে হবে। ঠিক আছে বাবু, আমি তোমাদের জন্য দেখি কি করতে পারি। এয়ার কন্ডিশন করা রুম, অত্যাধুনিক সুযোগ সুবিধার সমারোহ দিয়ে সাজানো এখানে। দামি ফোন, স্মার্ট টিভি, সোফা সেট ও সাজানো গোছানো চারদিকে। ঘরের এক কোণে বড় একটি মিটিং টেবিল, টেবিলের পাশে 4টি চেয়ার সাজানো। মাফিয়া ডন ডেভিডের ব্যক্তিগত অফিস রুম এটা। পাহাড়ি গুহার মধ্যে গড়ে তোলা হয়েছে এই অফিস। এখান থেকে সে ব্যবসা নিয়ন্ত্রণ করে, তাই এখানেই বেশি সময় থাকে ডেভিড। স্যুট প্যান্ট পরে ডেভিড অফিসে আসে। 6 ফুট উঁচু, ওই স্মার্টনেস তাকে স্মাগলার বলে মনে হচ্ছে না। 4 জন অস্ত্রধারী বডিগার্ডও তার সাথে রুমের ভেতরে আসেন। ডেভিড তার চেয়ারে গিয়ে বসেন। ডেভিডের পরেই রুমে আসেন 2 জন লোক। ডেভিড বলে, রাজু, আজকে মালের চালানের কি অবস্থা? ভেতরে প্রবেশ করা 2 জন থেকে একজন এগিয়ে এসে বলেন, বস, রাতে 2টি মাল শহরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যজন বলেন, বস, জীবন্ত পাঠাবো নাকি ইনজেকশন করে মেরে ফেলবো? ডেভিড বলে, না, ওদের মারা যাবে না, জীবন্ত পাঠাতে হবে, মারলে ওদের দিয়ে কাজ হবে না। প্রথম ব্যক্তি বলেন, ওকে বস, তাই হবে, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। ডেভিড বলে, বাবু, ওদের শুধু ঘুমের ইনজেকশন দেবে, রাস্তায় কোনো রিস্ক নেওয়া যাবে না। 3-4 ঘন্টার মধ্যে ওরা যেন কোনোভাবেই জেগে না ওঠে, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। আর তোমরা পরিচিত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। কোনো চিন্তা করবেন না বস, আমি সন্ধ্যার পর পাঠিয়ে দেব, রাতের মধ্যে পৌঁছে যাবে। বস, আমাদের দলে কাজ করানোর জন্য একজন লোক নিয়ে এসেছি, খুবই ট্যালেন্ট, অস্ত্র ভালো চালাতে পারে, এলাকার সন্ত্রাসী হিসেবে সবাই চেনে, মার্ডার কেসের আসামি, এজন্য সে পলাতক আছে, আমার এখানে এসে কাজ খুঁজছে। ডেভিড বলে, কোনো অনুমতি ছাড়া তুমি বাইরের লোক এখানে নিয়ে এসেছো কেন? আমার এলাকায় নতুন কোনো লোক আসলে আমাকে আগে জানাতে হবে। তুমি কেন ভেতরে নিয়ে এসেছো?
দ্বিতীয় ব্যক্তি রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে একজন 30-35 বছরের এক যুবককে নিয়ে ভেতরে আসেন। যুবকটি ভেতরে এসে ডেভিডকে সালাম জানায়। ডেভিড বলে, তোমার নাম কি? যুবক বলে, আমার নাম কালামিয়া। ডেভিড বলে, কালামিয়া, তুমি আমাদের সম্পর্কে কি জেনে এসেছো আমি তা জানি না। তুমি আমাদের সাথে কাজ করতে পারবে তো? যুবক কালামিয়া বলে, বস, আমি মার্ডার কেসের আসামি। হোটেলে একজনের সাথে ঝগড়া হয়, আমার মাথা গরম হয়ে যায়। হাতের সামনে হুইস্কির বোতল ছিল, সেটা দিয়েই মাথায় বাড়ি দেই, সেখানেই ডেট। পরে শুনি এলাকার কমিশনারের ছেলে ছিল। আপনি আমাকে কাজে রাখতে পারেন, যে কোনো কাজ আমি করে দেব। ডেভিড বলে, ঠিক আছে, আগামীকাল সকাল থেকে কাজে চলে এসো। দ্বিতীয় ব্যক্তিটি বসকে ধন্যবাদ ও সালাম জানিয়ে চলে যায়। বনের উঁচু গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ উকি মারছে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে। নিঝুম এই বনের মধ্যে অদ্ভুত শব্দ ভেসে আসছে। চারদিকে ঝিঝি পোকার আওয়াজ ভেদ করে দূর থেকে কুকুর ও শেয়ালের ডাক ভেসে আসছে মাঝে মাঝে। নদীর পাশে একটি সাদা অ্যাম্বুলেন্স এসে থামে। গাড়ির লাইট অন অফ করে সংকেত দেয়। নিজেদের অ্যাম্বুলেন্স আসার সংকেত এটা। এখানে কোনো হর্ন বাজানো যাবে না। তাই সংকেতের মাধ্যমে কাজ করে ডেভিডের অনুগত লোকজনেরা। জয়ন্ত ও পলিনকে ঘুমানোর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। দুজনেই অচেতন হয়ে পড়ে আছে। পালোয়ানের মতো সেই দুই ব্যক্তি দুজনকে কাঁধে তুলে নেয়। গুহা থেকে বের হয়ে আসে। তাদের পেছনে অস্ত্রধারী আরো 3 জন লোক আসে। সবার হাতে অত্যাধুনিক AK-47। কোনো সমস্যা মনে হলেই এগুলো গর্জে উঠবে। ছোট নদী পার হয়ে অচেতন দুই বন্ধুকে গাড়িতে তুলে নেয়। অ্যাম্বুলেন্সে ড্রাইভার ও সাথে একজন সহকারী আছে। মধ্যবয়সী ড্রাইভার, মাথায় পাগড়ি পরা। রাজু ড্রাইভারের কাছে বসে বলে, তুমি কে? আমাদের জন্য সব সময় যে ড্রাইভার পাঠায় সে কোথায়? তোমার হেল্পারও তো দেখি না। দেখি সবাই নতুন। ড্রাইভার বলে, স্যার, মুন্না ভাই আমাকে পাঠালো, বললেন আমি যেন ভালো মতো আপনাদের পৌঁছে দেই। আগের ড্রাইভার চাকরি ছেড়ে চলে গেছে। রাজু বলে, তুমি ভালো মতো যেতে পারবে তো? ড্রাইভার বলে, কোনো চিন্তা করবেন না স্যার, আমি ঠিক মতোই আপনাদের পৌঁছে দিতে পারবো। গাড়িতে 2 জন অস্ত্রধারী লোক উঠে বসে। অস্ত্রধারী একজন বলে, ড্রাইভার, গাড়ি চালাও, সোজা শহরে নিয়ে যাবে। সামনের বড় রাস্তায় না ওঠা পর্যন্ত কোনো সাইরেন বাজাবে না। কোনো চিন্তা করবেন না, আমার মালিক বলে দিয়েছেন আপনাদের কথা যেন ভালো মতো শুনি, না হলে আমাকে চাকরি থেকে বের করে দেবেন। গাড়ি চলতে শুরু করে। পাহাড়ি বনের রাস্তা দিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে যাচ্ছে। পাথুরে রাস্তা হওয়ায় খুব দ্রুত গাড়ি চালানো যাচ্ছে না। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। বনের রাস্তা পার হয়ে পিচঢালা রাস্তায় উঠে আসে তারা, কিন্তু মূল রাস্তা আরো কয়েক কিলোমিটার দূরে। রাতের রাস্তা যেন শেষ হওয়ার নয়। মূল সড়কে উঠে অ্যাম্বুলেন্সটি। কিছু দূর যাওয়ার পর শহরের আগে একটি ছোট বাজার। এত রাতেও কয়েকটি দোকান খোলা আছে। একটি ভ্যান গাড়িতে করে কয়েকটি সদ্য কাটা ডাব বিক্রি করছেন এক লোক। ড্রাইভার গাড়ি থামায় এবং বলেন, সাহেব, গলাটা খুব শুকিয়ে গেছে, বাইরে অনেক গরম পড়েছে, একটা ডাব খেলে ভালো হতো না? প্রথম অস্ত্রধারী বলে, না না, সোজা গাড়ি চালাও, ডেলিভারি না দিয়ে কোথাও দাঁড়াবো না। ড্রাইভার বলে, আমরা ডাব তাহলে সাথে নিয়ে নেই, গাড়িতে বসে খেয়ে নেব, কি বলেন? দ্বিতীয় অস্ত্রধারী বলে, ঠিক আছে, দ্রুত কেটে নিয়ে আসো, আমরা এখানে বেশি সময় দাঁড়াতে পারবো না।
ড্রাইভার টাকা দিয়ে হেলপারকে নামিয়ে দেন। হেলপার দৌড়ে ডাব বিক্রেতার ভ্যান গাড়িতে ছুটে যান। কয়েক মিনিটের মধ্যে 4টি ডাব কেটে নিয়ে আসেন। ড্রাইভার 2টি ডাব পেছনে দিয়ে দেয়, বাকি 2টি নিজেরা রাখে। হেলপার ডাব খেতে থাকে, ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে চালাতে থাকেন। ড্রাইভার ড্রাইভ করছে আর ডাবের সাথে থাকা স্ট্র দিয়ে পানি টানছেন। তাদের দেখা দেখি অস্ত্রধারী 2জন ডাবের পানি স্ট্র দিয়ে টেনে খেতে থাকেন। কিছুক্ষণ গাড়ি চলার পর দেখা যায় অস্ত্রধারী 2জন ঘুমে অচেতন হয়ে পড়ে। গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি থেকে নেমে আসেন, মাথায় পাগড়ি সরিয়ে ফেলেন, নকল গোফও খুলে ফেলেন, সেগুলো ড্রাইভিং সিটের পাশে রাখেন। নিজের আসল চেহারা বের হয়ে আসে। তিনি হলেন মন্টু মামা, আর গাড়ির হেলপার হিসেবে আছেন স্থানীয় থানার অফিসার। মন্টু মামা বলেন, অফিসার, সন্ত্রাসীদের দ্রুত বেঁধে ফেলতে হবে আর এখান থেকে দ্রুত সরে যেতে হবে, নয়তো ডেভিডের লোক জানতে পারলে আমাদের উপর অ্যাটাক করতে পারে। অফিসার বলে, সঠিক কথা বলেছেন, আমাদের ফোর্স এখন এসে পৌঁছাতে পারেনি, আমাদের কাজ শুরু করতে হবে। মন্টু মামা ও পুলিশ অফিসার গাড়ির পেছনে চলে যান। গাড়ির ভেতর ওঠেন তারা। 2 অস্ত্রধারীর অস্ত্রগুলো তুলে নেয়, গাড়ির সামনের সিটে রেখে দেন। জয়ন্ত ও পলিনের হাতের ও পায়ের বাঁধন খুলে দেওয়া হয়। সেই রশি দিয়ে সন্ত্রাসীদের হাত ও পা বেঁধে ফেলা হয়। তারা এখনো অজ্ঞান অবস্থায় আছে, তাই সহজেই তাদের বেঁধে ফেলা যায়। পুলিশের একটি গাড়ি তাদের সামনে আসে, সেখান থেকে 3 জন লোক নেমে আসেন। মনু, রিয়াদ ও ডেভিডের কাছে কাজের সন্ধানে যাওয়া সেই তরুণ। কাছে আসতেই মন্টু মামা বলেন, এত রাতে তুমি না আসলেই তো পারতে, সারাদিন অনেক কষ্ট করেছো তুমি। রিয়াদ বলে, মামা, আমার 2 বন্ধু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর আমি আরাম করব। মন্টু মামা ও পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে আসেন। পুলিশের গাড়ি থেকে 10-12 জন পুলিশ নেমে আসেন। অ্যাম্বুলেন্স থেকে সন্ত্রাসীদের তুলে পুলিশের গাড়িতে নিয়ে যান। রিয়াদ ও মনু সেই অ্যাম্বুলেন্সের মধ্যে উঠে বসেন। মন্টু মামা গাড়ি চালাতে থাকেন। মন্টু মামা বলে, রিয়াদ, বোতলের পানি জয়ন্ত ও পলিনের মুখে ছুঁড়ে দাও, ওদের জেগে ওঠার সময় হয়ে গেছে। রিয়াদ পানির বোতল বের করে, পানি হাতে নিয়ে 2 জনের মুখে ছুঁড়ে মারে। আস্তে আস্তে 2 জনই চোখ মেলে তাকায়। জয়ন্ত ও পলিন চোখ মেলে উঠে বসে। জয়ন্ত বলে, মামা, আমি তো বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম। পলিন বলে, আমিও ভাবতেও পারিনি মামা এত দ্রুত ভয়ঙ্কর জায়গা থেকে উদ্ধার করতে পারবেন আমাকে। মন্টু মামা বলে, ভাগ্নে, যত মুশকিল তত আসান, মনু সাহায্য না করলে তোদের পাওয়া কঠিন হয়ে যেত। জয়ন্ত বলে, ঠিক বুঝতে পারলাম না মামা, তোমরা এত সহজে কিভাবে আমাদের উদ্ধার করে নিয়ে আসলে? মামা বলে, তোদের পড়ে যাওয়ার পর আমরা জানতে পারলাম রজতের আস্তানায় আটকা আছিস। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন মনুর লোক আসে। সে জানায় তোদের বিক্রি করে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর চোরাকারবারি ও খুনি ডেভিড তোদের কিনে নিয়ে যায়। সে জীবন্ত মানুষকে অ্যাসিডের পানিতে ডুবিয়ে কঙ্কাল তৈরি করে, সেই কঙ্কাল শহরে বিক্রি করে দেয়। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বের করে বিক্রি করে দেয়। শহরের এক ক্লিনিক তাদের এই কাজের অংশীদার। তোদের খোঁজ নেওয়ার জন্য একজন লোক পাঠিয়ে দেই আমি, মনুর এক পরিচিত লোক, যে কিনা ডেভিডের সাথে কাজ করে। সে আমাদের সহযোগিতা করে। পুলিশের এক অফিসারকে সেখানে কাজের সন্ধানে পাঠানো হয়। সেই ওই জায়গায় পরিবেশ ও তাদের অবস্থান জেনে আসে। পলিন বলে, তোমাদের খুব ঠান্ডা মাথার বুদ্ধি বলতে হবে, কিন্তু সেখানে গেলে কিভাবে? গাড়িতে নিজেদের লোক থাকার কথা ছিল, তোমরা এলে কোথা থেকে? মামা বলেন, আমি থানার ওসি সাহেবের সাথে কথা বলি,
তিনি প্রথমে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও হেল্পারকে গ্রেপ্তার করেন। তাকে থানায় না নিয়ে গোপন জায়গায় নিয়ে রাখা হয়, কারণ থানায় নিয়ে গেলে ডেভিডের লোকজন জেনে ফেলতে পারে। ড্রাইভারকে দিয়ে অ্যাম্বুলেন্সের মালিকের কাছে ফোন করানো হয়। আমাদের কথা মতো ড্রাইভার জানায় সে জরুরি প্রয়োজনে গ্রামে চলে গেছে, তার আসতে সময় লাগবে। তাই তার জায়গায় বিশ্বস্ত এক আত্মীয় পাঠাচ্ছে, সাথে একজন হেল্পারও আছে। তাকে কাজের ব্যাপারে সব বুঝিয়ে দেয়া হয়েছে। জয়ন্ত বলে, মামা সবই বুঝতে পারলাম, কিন্তু এদের কাবু করলেন কিভাবে? ওদের সাথে তো অস্ত্র ছিল। মন্টু মামা বলে, বাজারের মোড়ের এক ডাব বিক্রেতার সাথে সহকারী হিসেবে মনু থাকে। ডাব বিক্রেতাকে পুলিশ এসে বলে গেছে সহযোগিতা করতে, নইলে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আগে থেকেই ডাব কাটা ছিল, এর ভেতর ঘুমের ওষুধ দেয়া ছিল হাই ডোজের। তাই ডাবের পানি খেয়ে ওরা দ্রুত অজ্ঞান হয়ে যায়। মন্টু মামা, পুলিশ অফিসার, মনু ও 3 বন্ধুকে নিয়ে অ্যাম্বুলেন্স থানার দিকে চলতে থাকে। ভোরের আকাশে সূর্য উঁকি মেরে জানাচ্ছে সকাল হলো বলে। থানায় অ্যাম্বুলেন্স ঢুকতেই চারদিক থেকে পুলিশ ও সাংবাদিক এসে জড়ো হয়ে যায়। অ্যাম্বুলেন্স ঘিরে ধরে ছবি তুলতে থাকে সবাই। তাদের আসার খবর শুনে ওসি সাহেব নিজে বের হয়ে আসেন। অ্যাম্বুলেন্স থেকে সবাই বেরিয়ে আসেন। ওসি সাহেবকে পুলিশ অফিসার স্যালুট দেন। তিনি অফিসার মন্টু মামা ও মনুর সাথে হ্যান্ডশেক করেন। ওসি সাহেব বলেন, মিস্টার মন্টু, আপনি দেশের জন্য অসাধারণ কাজ করেছেন। অবশ্যই ইমতিয়াজ সাহেব ও মনু চাকমা আপনাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। মন্টু মামা বলেন, ওসি সাহেব, আপনিও অনেক সহযোগিতা করেছেন। আপনি দ্রুত ব্যবস্থা না নিলে ওদের 2 জনকে উদ্ধার করা যেত কিনা তা বলতে পারবো না। মন্টু মামার জিপ থানার কম্পাউন্ডারে রাখা ছিল। মন্টু মামা ড্রাইভারকে ফোন করে বলে দিয়েছিল গাড়ি যেন থানায় রেখে অপেক্ষা করে। অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে বহন করা গাড়িটিও থানার সামনে এসে দাঁড়ায়। থানায় অতিরিক্ত পুলিশ আনা হয়েছে, জেলা রিজার্ভ পুলিশ নিয়ে আসা হয়েছে। গাড়িটি আসার সাথে সাথে 20-25 জন পুলিশ অস্ত্র তাক করে গাড়িটির চারদিকে অবস্থান নেয়। গাড়ির ভেতরে থেকে অস্ত্রধারী 2 জনকে হ্যান্ডকাপ পরিয়ে বের করে আনা হয়। এতক্ষণে 2 জনই জেগে উঠেছে। তাদের ধরে একরকম টেনে থানার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তারা আশেপাশে তাকিয়ে শুধু জয়ন্ত ও পলিনকে চিনতে পারছে। বাকিদের চিনতে কষ্ট হচ্ছে, কারণ মন্টু মামা ও পুলিশ অফিসার নিজেদের ছদ্মবেশ খুলে নিয়েছে। সন্দেহ করতে পারে যদি পোশাক মনে রাখতে পারে। চারদিকে নিজেদের লোকও খোঁজ করতে পারে। থানায় জেলার এসপি সাহেবও চলে এসেছেন। খুবই ব্যস্ত তিনি, বারবার ফোনে কথা বলছেন। মন্টু মামা, মনু ও 3 বন্ধু ওসি সাহেব ও এসপি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে জিপ গাড়িতে উঠে বসেন। ড্রাইভার গাড়ি চালিয়ে মন্টু মামার রেস্ট হাউসের দিকে চলে যান। মন্টু মামার রেস্ট হাউসে রিয়াদ, জয়ন্ত ও পলিন দুপুরের খাবার খেতে বসেছে। পুরো টেবিলে খাবার সাজানো, বিভিন্ন পদের খাবার তৈরি করা হয়েছে। সকালে হালকা নাস্তা করেছে তারা। টেবিলের চারদিকে মন্টু মামা, রিয়াদ, জয়ন্ত ও পলিন খেতে বসেছে। জয়ন্ত বলে, মামা, ডেভিড খুবই ভয়ঙ্কর লোক, মানুষ খুন করা ওর যেন হাতের ময়লা। পলিন বলে, তুমি আমাদের উদ্ধার করতে না পারলে আজ হয়তো বেঁচে থাকা হতো না আমাদের। জয়ন্ত বলে, কিন্তু মামা, ডেভিডের লোকজন আমাদের উপর যদি হামলা করে, আমরা ওদের মোকাবেলা করব কিভাবে? আর যারা তোমাকে সহযোগিতা করেছে তাদেরও ক্ষতি করতে পারে। মন্টু মামা হেসে ওঠেন, শোন, ডেভিড যদি বেঁচে থাকতো তবেই না আমাদের ক্ষতি করতো।
মানে? আমাদের অ্যাম্বুলেন্স সেখান থেকে বের হওয়ার পরই যৌথ বাহিনী ডেভিডের আস্তানা ঘিরে ফেলে। বিভিন্ন ফোর্স অনেক দিন থেকে ডেভিডের সঠিক অবস্থান নিশ্চিত হতে পারছিল না। তোদের খোঁজ করতে পুলিশ অফিসার ভেতরে যায়। সেখান থেকে গোপন ক্যামেরাতে অনেকগুলো ছবি তুলে নিয়ে আসে। সেগুলো পর্যালোচনা করে তাকে গ্রেফতার করার ছক তৈরি করা হয়। আমরা কিছুটা দূরে আসলেই সেখানে অ্যাটাক করা হয়। অনেকক্ষণ তুমুল বন্দুকযুদ্ধ হয়। ডেভিড ও তার 5 জন বডিগার্ড গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডেভিডের গুহার আস্তানা থেকে অনেক অস্ত্র, মাদকদ্রব্য ও মানুষের হাড় উদ্ধার করা হয়। অনেক সন্ত্রাসী গ্রেপ্তার হয়। জয়ন্ত বলে, মামা, তাহলে আমাদের কষ্ট সার্থক হলো। তোদের কারণেই ভয়ঙ্কর সন্ত্রাসী ও চোরা কারবারি ডেভিড বাহিনীকে নির্মূল করা সম্ভব হয়েছে। রিয়াদ বলে, আপনি এত খবর জানলেন কোথা থেকে? মামা বলেন, ওসি সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন, আর তোদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। মামা, আমরা আজই চলে যাব। কিন্তু চলে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। 3 বন্ধু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে সন্ধ্যায় গাড়িতে করে ঢাকায় ফিরে যায়।